ফায়ার সার্ভিসের ১৯ ইউনিটের ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে সচিবালয়ের আগুন, নির্বাপন কাজের সময় ট্রাক চাপায় দমকল কর্মীর মৃত্যু। নারায়ণগঞ্জে জুলাই আগস্ট বিপ্লবে শহীদের স্ত্রী সেজে মামলা, আসামিদের কাছ থেকে হাতিয়ে নিতেন অর্থ, আদালতে তলব। অনেক আদরের ভাই ছিল, সবার ছোট, এই বাইরে এভাবে মেরে ফেলবো আমরা চিন্তা করি না। চাঁদপুরে জাহাজে নিহত বাবুর্চি রানা কাজীর বাড়ি মুন্সিগঞ্জে, এখনো চলছে মাতম, জড়িতদের সঠিক বিচার চান স্বজনরা। জড়যন্ত্র মানুষ কি কেউ কোবায় একটা হেলায়, এটা কি মানুষ? তো এটার কি বিচার হইব না? টাকাই চলতো, মনে করেন মালপত্র সবকিছু নিয়ে যেত, অন্ত হেয়া তো হয় নাই, এত বুঝা যায় যে ষড়যন্ত্রই কিছু ছিল তাদের সাথে। সাতক্ষীরার পালপাড়ায় ফিরেছে সুদিন, নান্দনিক তৈজসপত্র উৎপাদনে লেগেছে আধুনিকতার ছোঁয়া, টালির টাইলস যাচ্ছে বিদেশে। ২০২৪ সাল ছিল বৈশ্বিক তাপমাত্রার সবচেয়ে উষ্ণ বছর, এল নিনোর প্রভাব আবহাওয়ায় বন্যা, জলোচ্ছ্বাসে বিপুল আর্থিক ক্ষতি এবং প্রাপ্তি অপ্রাপ্তির মিশ্র দোলাচলে ২০২৪ কেটেছে দেশের ফুটবল অঙ্গন। নারীরা সাফে সাফল্য এনে দিলেও হতাশায় ডুবায় জামাল ভুঁইয়ারা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে লাগা আগুন। তবে নির্বাপন কাজ করার সময় ট্রাক চাপায় দমকল কর্মী নয়ন মারা গেছেন। ফায়ার সার্ভিস জানায় রাত ১:৫২ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর আসে। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে রাত ১:৫৪ থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর ৩ বাহিনীর সদস্যরা সচিবালয় এলাকায় নিরাপত্তা দিচ্ছেন এবং ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করছেন। সচিবালয়ের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হব সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ানের সঙ্গে। সাফওয়ান, এখন কি অবস্থা দেখছেন, কি বলছে ফায়ার সার্ভিস, জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে এবং কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি যেমনটি জানিয়েছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনা আসলে কোনো পরিকল্পিত কোনো ঘটনা নয়, এটি কোনো নাশকতার জন্য করা হয়েছে কিনা সেটিও তিনি স্পষ্ট করে বলেনি। তবে প্রাথমিকভাবে তিনি যেমনটি বলেছেন যে এটি একটি অ্যাক্সিডেন্ট হতে পারে। তবে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেহেতু এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘটনা নিয়ে কোনো ব্রিফিং আমাদের করা হয়নি, সুতরাং আমরা আসলে সঠিক যে অগ্নিকাণ্ডের যে কারণটি সেটি আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে জানাতে পারছি না। তবে এই মুহূর্তে সর্বশেষ যে পরিস্থিতি সচিবালয় থেকে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের যে ৭ নম্বর ভবন, সেখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানকার যে আগুন সেটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছেন। এবং আমি আবারও জানিয়ে দিতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন যে রাত ১:৫২ যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসেছে সকাল ৮:০৫। তবে এখনো ভবনের বিভিন্ন জায়গা থেকে আমরা অল্প কিছু ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। আমরা পাশাপাশি এটিও দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন ভবনটির, এবং ভবনটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে ৬ষ্ঠ, ৭ম, ৮ম এবং ৯ম তলা। এবং কোনো সরকারি যেহেতু এটি সরকারি একটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এবং এখানে সরকারি অনেক গুরুত্বপূর্ণ নথি রয়েছে, তবে কি ধরনের নথি কোনো নথি পড়ে গেছে কিনা এবং কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এখন পর্যন্ত কেউ জানায়নি। তবে আরেকটি আমি কারণ জানিয়ে দিতে চাই, অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি ধারণা করছে ফায়ার সার্ভিস যে ভবনের ভিতর যে ডেকোরেশনের কাজ চলছিল ৬ষ্ঠ, ৭ম, ৮ম তলায়, সেখানকার যে উপকরণ রয়েছে এখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে আরেকটি ঘটনা তিনি দুঃখ প্রকাশ করেছেন যে আপনারা জানেন যে রাত্রে এখানে যখন অগ্নি নির্বাপনের কাজ করছিল ফায়ার সার্ভিস, সেই মুহূর্তে
সেই মুহূর্তে ফায়ার সার্ভিসের একজন কর্মী, তিনি নয়ন ওনার নাম, তিনি কিন্তু ট্রাক চাপায় পিষ্ট হয়ে মারা গেছে। তিনি এখানকার যে ট্রাকে চাপায় তিনি আহত হওয়ার পর তাকে এখান থেকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে কিন্তু মৃত ঘোষণা করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ের যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তাদের কর্মস্থলে আসতে শুরু করেছেন এবং এই ভবনের প্রত্যেকটি ফটকে কিন্তু বন্ধ রয়েছে এই মুহূর্তে। তো তারা কিন্তু বাহিরে অপেক্ষামান রয়েছে। বিপুল পরিমাণ আপনারা সচিবালয়ের যারা কর্মচারী দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে গেটের বাইরে অপেক্ষা করছে এবং তাদের কি আজকে অফিস হবে কিনা এবং তারা এই সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পারবে কিনা এই সংক্রান্ত কোনো তথ্য কিন্তু তারা নিজেরাও জানে না। তারা কিছুক্ষণ আগে থেকে এখানে এসে জড়ো হতে শুরু করেছেন এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা এখানে অপেক্ষামান রয়েছে এবং তারা কিন্তু এখন নিশ্চিত নয় যে আজকে যে তাদের যে কর্মদিবস, সপ্তাহের শেষ কর্মদিবস, সেটি কি আজ সচিবালয়ে হবে কিনা এবং অন্যান্য যেসব ভবন রয়েছে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি সেখানে কিন্তু তারা প্রবেশ করতে পারবে কিনা এই সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে নেই। এবং আমাদেরকে আর একটু জানিয়ে দিতে চাই, গতকাল রাত 1:52 কিন্তু এই সচিবালয়ের 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং রাত 1:54 ফায়ার সার্ভিসের প্রথম যেই দলটি সেটি এখানে এসে পৌঁছায় এবং প্রথমে কিন্তু ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এখানে এসে অগ্নি নির্বাপনে কাজ শুরু করে এবং পর্যায়ক্রমে যখন যেহেতু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা রাষ্ট্রের জন্য, সেহেতু বেশি পরিমাণে ফায়ার সার্ভিসের ইউনিট এখানে এসেছিল এবং 7টি থেকে পরবর্তীতে 9টি, 11টি এবং সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি যে ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের সম্মিলিত যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ফলে এখানে সকাল 8:05 আগুনটি নিয়ন্ত্রণ করা গেছে। তবে আমাদের ভবনের বাহির থেকে যে অবস্থা দেখতে পাচ্ছি ধারণা করাই যায় যে ভেতরে হয়তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা এখনো জানতে পারিনি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুক্ষণ আগে সংবাদ মাধ্যমে কথা বলেছেন। তিনি বলছেন যে এটি কোনো নাশকতার ঘটনা নয়, তিনি মনে করছেন এটি কোনো পরিকল্পিত কোনো ঘটনা নয়, এটি একটি অ্যাক্সিডেন্ট এর কথা বলছেন তিনি এবং একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ঘটনায়, তিনি এমনটি সংবাদ মাধ্যমে বলেছেন। তবে কত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটি তিনি নির্দিষ্ট করে বলেননি এবং এই সংখ্যাটি 3, 5 এবং 7, 9ও হতে পারে বলে তিনি জানিয়েছেন। আপনাদের আরেকটু জানিয়ে দিতে চাই যে ভবনের 7 নম্বর যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটির কিন্তু 6ষ্ঠ, 7ম, 8ম এবং 9ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং এই ভবনে যেসব মন্ত্রণালয় রয়েছে তার মধ্যে কিন্তু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সড়ক যোগাযোগের সেতু মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পাশাপাশি স্থানীয় সরকার ও পল্লী মন্ত্রণালয় এখানে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি যে এই মুহূর্তে সচিবালয়ের যে অগ্নিকাণ্ডের ঘটনা 7 নম্বর ভবনে সেটি কিন্তু সম্পূর্ণরূপে নির্বাপন করা হয়ে গেছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে হয়তো কিছুক্ষণ পরই আমাদেরকে আনুষ্ঠানিকভাবে বলে দেওয়া হবে যে তাদের যে পুরো উদ্ধার অভিযান সেটি আসলে কখন নাগাদ শেষ হয়েছে এবং কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে সেটিও হয়তো তিনি ফায়ার সার্ভিসের যে ডিজি রয়েছেন তিনি সংবাদ মাধ্যমে ব্রিফ করে তিনি জানাবেন হয়তো। তো আমরা অপেক্ষা করছি ফায়ার সার্ভিসের ব্রিফিং এর জন্য এবং সর্বশেষ যে খবর এখান থেকে যে সচিবালয়ের 7 নম্বর ভবনের যে অগ্নিকাণ্ডের ঘটনা সেটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ এসেছে। তো এই ছিল আমার কাছে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ খবর। ইশরাত, ধন্যবাদ আপনাকে। সচিবালয় থেকে আগুনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান এবং ফায়ার সার্ভিস ইতোমধ্যে জানিয়েছে যে আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। সচিবালয়ের আগুনের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা বলেন তিনি। আমাদের সচিবালয়ের 7 নম্বর বিল্ডিং এ 1:50 মধ্যে আগুন ধরে 6 তলায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1:52 খবর দেওয়া হয় এবং তারা 1:54 থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8:05 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটার একজন শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আর এর সাথেও আরো 2-3 জন সামান্য আহত হয়েছে, তারা সবাই সুস্থ আছে। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরা সার্চ করার পরে
কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। আর এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে একটা তদন্ত কমিটি, হাই পাওয়ার একটা তদন্ত কমিটি করে দেওয়ার জন্য। এ যেন মামলা চুরি। মিথ্যা মামলা দিয়ে বাণিজ্য করতে জুলাই আগস্ট বিপ্লবে নিহত ব্যক্তির স্ত্রী সেজেছে এক প্রতারক নারী। আসলে স্ত্রীর করা মামলা আদালত থেকে চুরি করে নামে বেনামে আসামি করে ফতুল্লা থানায় আরেকটি মামলা দায়ের করেছেন তিনি। টাকার বিনিময়ে আসামিদের অব্যাহতি দিতে গেলে ধরা পড়ে সে। এখন বারবার আদালত তাকে তলব করলেও পালিয়ে আছে ওই প্রতারক। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 18তম পর্ব অনুসন্ধান করেছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন এবং জানাচ্ছেন এম এ আজিম। জুলাই আগস্ট বিপ্লবে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রিয়াজ মিয়া। এখন তার স্ত্রী ফারজানা হিসেবে নিজেকে দাবি করছেন এই দুই নারী। একজন আদালতে, আরেকজন হত্যা মামলা দায়ের করেছে ফতুল্লা থানায়। রহস্য অনুসন্ধানে কাজ শুরু করে দেশ টিভি টিম। ফারজানা নামে ঢাকার আদালতে করা মামলার বাদীকে পাওয়া যায় নিহত রিয়াজের নারায়ণগঞ্জের বাসায়। তার দেয়া তথ্য প্রমাণ বলছে এই নারী নিহত রিয়াজের স্ত্রী। আর্থিক সহযোগিতার কথা বলে অনেক রকমের কাগজপত্র আমার নিচ্ছে। এখন যদি আমার কাগজপত্র ফেক করে মামলা করে সেটা তো আমি জানি না। যখন আমি জানতে পারি যে হ্যাঁ আমার কাগজপত্র নিয়ে মামলা করা হয়েছে, এরকম নির্দোষ মানুষরে ফাঁসানো হয়েছে, তখন আমি না কোর্টে যাই। কোর্টে যায় যে জানতে পারি হ্যাঁ শিওর আমার কাগজপত্র দেয়া যে মামলা করা হয়েছে। আর হ্যাঁ দাবি করছে যে হ্যাঁ আসল ফারজানা। তাহলে ফারজানা সেজে মামলা করা প্রতারক নারী কে? জানতে তার মামলার কাগজপত্র ঘাটাঘাটি করলে বেরিয়ে আসে মামলা বাণিজ্যের প্রমাণ। ইতিমধ্যে টাকার বিনিময়ে আসামিদের অব্যাহতি দিতে হলফনামাও দেয়া শুরু করেছে সে। হলফনামা দেওয়ার ব্যবস্থা করা আইনজীবীর কাছেও মেলেনি ফারজানা সেজে প্রতারণা করা নারীর ঠিকানা। ওনার আসলে নাম্বার রাখা হয় না, যেহেতু উনি আমার লং টাইম ক্লায়েন্ট না, উনি আসছে হলফনামা করতে। উনি বলছে আমি নাম্বার চাইছি, বলছে যে ভাই এজাহারের কপিতে আছে, আর আমরাই তো আপনার কাছে আসবো, আপনাদের ফোন করার দরকার নেই। ঠিক আছে, আমি সবার মনে বলছি ঠিক আছে। ঘটনাটা তো আসলে এইটা আসলে একই নামে দুইজন ব্যক্তি, এটা আসলে অভাবনীয়, চিন্তার করা যায় না। তবে তার করা মিথ্যা মামলা হয়রানির শিকার অনেক নিরীহ মানুষ। বাদ পড়েনি এ মাছ বিক্রেতাও। রাজনীতি বা সংঘাতে না গিয়েও প্রতারক নারীর করা হত্যা মামলার আসামি তিনি। এই মামলার যে বাদীর স্বামী মারা গেছে, উনি এই মামলাই করেনি, এই মামলা ফ্রড, অন্য একটা মহিলাই মামলা করছে। তো এইটা নিয়ে আমরা হয়রানির শিকার, এখন ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। বিষয়টি বুঝতে পেরেছে ফতুল্লা থানা পুলিশ। অফিসার ইনচার্জ জানান মামলাটি খারিজের আবেদন করবেন তারা। স্যাররাও এটা নিয়ে উদ্বিগ্ন যে দুইটা বাদে কি করে হয়, ঠিক আছে। তো আমরা এটা ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, এটা দ্রুত আমরা নিষ্পত্তি করে দেবো। এটা আসলে আমাদের পর্যন্ত আসে নাই, আর এটা আদালতের ওখানেই উপস্থাপিত হয়েছে এবং যারা লয়ার যারা এটা উপস্থাপন করছে তারাও নাকি এটা আদালতে দুঃখ প্রকাশ করছে বিষয়টা নিয়ে। বিষয়টি নজরে আসার পর দুই ফারজানাকেই আদালতে হাজির হওয়ার আদেশ দেয় আদালত। তবে তারপর থেকেই লাপাত্তা প্রতারক ফারজানা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। চাঁদপুর মেঘনা নদীতে জাহাজে নিহত বাবুর্চি মুন্সিগঞ্জের রানা কাজীর বাড়িতে এখনো চলছে শোকের মাতম। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি স্বজনদের। সুমিত সরকার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ছেলের ছবি দেখে শোক চেপে রাখার চেষ্টা মা হাসিনা বেগমের। 1 বছর হলো দেখেনি ছেলেকে। ছুটি না পাওয়ায় বাড়ি আসা হয়নি চাঁদপুরে জাহাজে হত্যার শিকার রানার। রোববার মোবাইলে সর্বশেষ কথায় মাকে জানান ছুটি নিয়ে মঙ্গলবার বাড়ি এসে খাবেন মায়ের বানানো শখের পিঠা। জীবিত না পারলেও মঙ্গলবারই তার মরদেহ আসে মায়ের কাছে। এরকম জড়যন্ত্র মানুষ কি কেউ কোবায়া কাটতে হেলায়? এটা কি মানুষ? ওরা কি মানুষ? আমি তো মনে করেন আমার এত ছেলে থাকতে আমি রান্নার লগে আল্লাহ 30 দিন প্রত্যেক দিন রাত্রে কথা কইয়া তারপরে ঘুমাই। আমি ফোন না দিলে ওই ফোন দিব, তো এটার কি বিচার হইব না?
ওখানে যে আমার কলজাটা ছিঁড়া যাইতে লাগছে, এটা কি ওই বেটাকে কলজাটা ছিঁড়া যায় না? জাহাজের 7 জনকে নৃশংসভাবে হত্যার খবর টিভিতে দেখেছেন স্বজনরা। নিহতদের মধ্যে তাদের রানাও যে ছিলেন তা কিছুতেই ভাবতে পারেননি তারা। এটা আমার অনেক আদরের ভাই ছিল, সবার ছোট। আমার এই বাইরে এভাবে মেরে ফেলবো আমরা চিন্তা করি না। 4 জনের মধ্যে যে আমার ভাই আছে আমি জানি না। আমরা তো খবর তো ঠিকই দেখতেছি, কিন্তু আমার ভাই যে আছে এটার মধ্যে আমরা জানি না। চাঁদপুর থেকে মঙ্গলবার রাত 9টার দিকে রানার মরদেহ আসে পরিবারের কাছে। পরে জানাজা শেষে দাফন করা হয় এলাকার সামাজিক কবরস্থানে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে রানা সহ 7 জনকে। লোক হিসেবে ভালো ছিল ছেলেটা, কোনো আমরা বিশৃঙ্খল বা না করতো না, কারোর সাথে মারামারি হানাহানি আর এই ছিল না, খুব ভালো ছিল সে। যে কোনো ষড়যন্ত্র হইতে পারে, মালিক ডাকাই চলতো, মনে করেন মালপত্র সব কিছু নিয়ে যেত, অন্ত হে তো হয় নাই। এত বুঝা যায় যে ষড়যন্ত্রই কিছু ছিল তাদের সাথে। আমার সূক্ষ্ম বিচার জানি হয়, এটা আপনারা করবেন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের উপযুক্ত বিচার চান পরিবার সহ স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি। উন্নত চিকিৎসার জন্য জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তিনি। জানান, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। আর্থাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজনৈতিক দল নয়, সরকারের ভেতরে বাইরে থাকা ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের নিয়ে অন্তর্বর্তী সরকারের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। সংস্কারকে দীর্ঘায়িত না করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় নির্বাচন আয়োজনেরও আহ্বান জানান তিনি। এদিকে দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, দেশ পরিচালনায় দায়িত্ব কারা নিবে, জনগণই তার সিদ্ধান্ত নেবে। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাবরিনা মজুমদারের রিপোর্ট। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অফ বাংলাদেশ জেটেভ এর রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা নিয়ে বিশেষ এই আলোচনা সভা। ফ্যাসিস্ট সরকার পতনে নির্দিষ্ট কোনো গোষ্ঠী নয়, দীর্ঘ সংগ্রাম ও অবদানের কথা উঠে আসে বক্তাদের কণ্ঠে। 16 বছর আন্দোলন করেছে রাজপথে বিএনপি, ক্ষমতায় যাওয়ার জন্য তারা, আমরা চাই নির্বাচন, সেই নির্বাচনের জনগণ আমাদেরকে যদি ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যায় আমরা অবশ্যই আমরা ক্ষমতায় যাব। সভায় অংশ নিয়ে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, সরকারের নানা বক্তব্যে বিভাজিত হচ্ছে জাতীয় ঐক্য। রাজনৈতিক দল নয়, আওয়ামী দোসরদের নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আন্দোলনের মূল মন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা, এবং সেইটি হচ্ছে বিএনপির দাবি। সেই জন্যই বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়ের আন্দোলন করেছেন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ আবু সাইদকে, মুগ্ধ সহ 2000-এর মতো আমাদের সেই সমস্ত ছাত্র জনতা, শিশু, আমার বোনেরা ইন্তেকাল শহীদ হয়েছে। বিএনপিরও 422 জন নেতা কর্মী শহীদ হয়েছে। মনে রাখতে হবে, কারো দানকে, কারো অবদানকে অস্বীকার করতে পারবেন না। সংস্কারের সাথে সব সময় জড়িত রাজনীতিবিদ, তার সাথে জড়িত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব। কাজে অস্বীকার করবে হবে না ভাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা কমিটির আয়োজনে সাবেক মরহুম জাসাসের সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন চুন্নুর 29তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। বলেন, কারো একক প্রচেষ্টায় ফ্যাসিবাদ নির্মূল হয়নি। ছাত্র জনতার আন্দোলনের মূল ভিত্তি রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলন। জনগণ কি ভাবে এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় না রাখলে রাজনীতির ভুল হয়ে যাবে। খুব ক্লিয়ার কাট কথা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। স্বাস্থ্য সেবায় চিকিৎসকদের আরও বেশি মানবিক হতে আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত চিকিৎসক সমাবেশে কথা বলেন তিনি। দেশের চিকিৎসা সেবা এগিয়ে গেলেও ওষুধের কাঁচামাল এখনও আমদানি নির্ভর, তাই এ নিয়ে আরও গবেষণার তাগিদ দেন জামাত আমির। হাসান মাহমুদের রিপোর্ট।
বুধবার প্রথমবার বড় পরিসরে জাতীয় চিকিৎসক সমাবেশের আয়োজন করে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ। সকাল থেকেই মুখর হয়ে ওঠে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। বিগত সরকারের আমলে বঞ্চিত চিকিৎসকদের পদোন্নতি, স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত না করা, বিএমডিসিকে কার্যকর করা সহ 14 দফা দাবি জানান চিকিৎসকরা। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রোগীর সেবায় আরও মানবিক হতে হবে চিকিৎসকদের। একটা ইমপ্রেসিভ, স্মার্ট অ্যান্ড স্কিল সার্ভিস এই দেশের জনগণকে উপহার দেওয়া, তার জন্য আর কিচ্ছু লাগে না, জাস্ট একটা সফট অ্যান্ড ক্লিন হার্ট লাগে, মানুষকে ধারণ করা, সম্মান করা এবং এর মাধ্যমে নিজের স্রষ্টাকে পাওয়া। এই আকুতিটা যদি থাকে, আমরা অনেক কিছু ভালো করতে পারবো ইনশাআল্লাহ। দেশের ওষুধ খাতে নির্ভরতা কমাতে কাঁচামাল উদ্ভাবনের গবেষণার আহ্বান জানান তিনি। রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। রিসার্চের কোনো বিকল্প নেই। R&Dতে আমাদেরকে একটা মেজর ফোকাস দিতেই হবে। দুর্ভাগ্যক্রমে রাষ্ট্রীয় কাঠামোতেই এটাকে কোনো পৃষ্ঠপোষকতা দেওয়া হয় না, নাড়ছাড় করা হয় না। আমরা নিজের থেকে কি করতে পারি আমাদের সীমিত সামর্থ্যের ভিতরে, এখান থেকে শুরু। আগামী দিনে মানবিক বাংলাদেশের নেতৃত্ব দিতে চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান জামাত আমির। শেষ দুটো ঠিকানা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চায়ের জেলা মৌলভীবাজারে বেড়েছে শীতের প্রকোপ। গেল কয়েকদিন ধরেই এই জেলায় নিম্নমুখী হচ্ছে তাপমাত্রা। এতে কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষজন। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সালে ইলাহি কুটি। কুটি, শীতের তীব্রতা কেমন দেখছেন এবং কি বলছেন খেটে খাওয়া মানুষজন, জানাবেন। ধন্যবাদ। চায়ের জেলা মৌলভীবাজার। আপনি জানেন যে চা, হাওর এবং পাহাড় বেষ্টিত এই জেলায় শীত খুব বেশি অনুভূত হয় এবং বৃষ্টিটাও বেশি হয়। এই পাহাড় বেষ্টিত চায়ের জেলায় এই মৌসুমে, শীত মৌসুমে ইতিমধ্যেই বেশ কয়েকদিন যাবৎ 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করতেছে এবং 12 ডিগ্রি পর্যন্ত এই মধ্যে উঠানামা করতেছে। অর্থাৎ শীতের প্রকোপটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং তাপমাত্রা নিম্নের দিকে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ মৌলভীবাজারের শীতটা অনেকটাই অনুভূত হচ্ছে, যার কারণে খেটে খাওয়া মানুষ যারা আছেন তারা অনেকটাই দুর্বিষহ অবস্থায় পতিত হয়েছে। আমি আপনাকে দেখাতে চাই যে এখন যারা এই শ্রমজীবী মানুষ তারা এখন ঘর থেকে বের হতে পারতেছেন না। শীতের কারণে অনেকেই এখন অসহায় জীবনযাপন করছেন এবং বিকেল থেকেই প্রায় শুরু হয় প্রচুর কুয়াশা এবং ভোর পর্যন্ত কুয়াশা থাকে, যার কারণে কুয়াশার কারণে গাড়িগুলো চলাচল অনেকটা কষ্টকর হয়ে যায় এবং মানুষের জনজীবন অনেকটা ব্যাহত হচ্ছে। আপনি জানেন যে চায়ের জেলা এই মৌলভীবাজারের চা শ্রমিক যারা আছে তারা ভোরে কাজে বের হতে হয়, কিন্তু প্রচণ্ড শীতের কারণে তারা বের হতে পারতেছেন না। এছাড়াও এখন এই জেলায় বুড়ো রোপণের মৌসুম, কিন্তু প্রচণ্ড শীতের কারণে বুড়ো চাষিরা এখন মাঠে নামতে পারতেছেন না। কথা বলেছিলাম যারা খেটে খাওয়া মানুষ আছে তারা বলতেছেন যে বন্যার সময় তারাও যেভাবে কাজকর্ম করতে পারে নাই, এখন তারা শীতে একটু মৌসুমে কাজ করার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন, কিন্তু সেই শীতের কারণে সেই কাজটি করতে পারছে না। এই শীতের কারণে দিন দিন শীতবাহিত যে রোগ সেটি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে কথা বলেছিলাম, তারা বলেছেন যে প্রতিদিন শীতজনিত রোগ, বিশেষ করে কোল্ড, ডায়রিয়া এবং সর্দি, কাশি, জ্বর সহ নানা রোগে অসংখ্য রোগী প্রতিদিন আউটডোর ইনডোরে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও যে জিনিসটি হচ্ছে যে মৌলভীবাজারে যে প্রশাসনের সাথে কথা বলেছিলাম, যে পরিমাণ শীতবস্ত্র বিতরণের কথা সেটাও এখন পর্যন্ত বিতরণ করা পরিলক্ষিত হয় নাই। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তি সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। এই হচ্ছে মৌলভীবাজারের শীত নিয়ে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। শীতের আরো খবর জানতে চলে যাব জয়পুরহাটে এবং জয়পুরহাটে রয়েছেন হচ্ছে সহকর্মী রেজাউল করিম রেজা, এবং রেজার কাছে জানতে চাইবো যে জয়পুরহাটে শীতের তীব্রতা কেমন দেখছেন এবং জনদুর্ভোগ নিয়েও বলবেন।
ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের কেন্দ্রীয় মসজিদ চত্বরে। তো জয়পুরহাট 0 পয়েন্টে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু উত্তরের সীমান্ত জেলার মধ্যে কিন্তু যে কয়টি জেলা মোটামুটি শীত বেশি নামে তার মধ্যে জয়পুরহাট একটি জেলা। আজকের যে জয়পুরহাটে যদিও আবহাওয়া অফিস নাই, নওগাঁ জেলার আমাদের পার্শ্ববর্তী উপজেলা বদলগাছি উপজেলাতে আবহাওয়া অফিস সূত্রে আমি যেটা জানতে পেরেছি, তারা যেটি সকালে জানিয়েছেন যে আজকের আবহাওয়া 12.2 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে এবং গতকাল কিন্তু 11.2 8 ডিগ্রি সেলসিয়াসে ছিল। তো সর্বোপরি বলা যায় যে এই ঠিক সন্ধ্যার আগে থেকে কিন্তু এখানে শীত নামে এবং পাশাপাশি মৃদু বাতাস আছে। আর সকাল থেকেই কিন্তু মোটামুটি বলা যায় যে 7টা-8টার মধ্যে থেকে কিন্তু রোদ দেখা যাচ্ছে এই গত 4-5 দিন থেকে। তো সবচেয়ে ভালো খবর হচ্ছে যে আমাদের কৃষি প্রধান এই জেলায়, এখানে আপনি জানেন যে আলু উৎপাদনের দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা, পাশাপাশি সবজি উৎপাদনেও কিন্তু জয়পুরহাটের গুরুত্ব কম নয়। এখানকার সবজি এবং আলু এখানকার চাহিদা মিটে কিন্তু সারা দেশে সরবরাহ হয়। সেই সকাল থেকেই কিন্তু স্থানীয় কৃষকরা তাদের নিজস্ব জমি বা ক্ষেত থেকে এই সবজিগুলো কিন্তু বিভিন্ন হাট বাজারে, ছোটখাটো হাট বাজারে সরবরাহ করতে কিন্তু এই শীত কম থাকার কারণে বা সকাল থেকে শীত একটু রোদ ওঠার কারণে কিন্তু তারা কিন্তু সরবরাহ করতে পারছে। পাশাপাশি আলুর যে পরিচর্যা করতে হয়, যে আলু লাগানোর পর আলুর গাছ পরিচর্যা করতে হয়, সেটি কিন্তু কৃষকরা করছেন। তবে সকাল 8টা পর্যন্ত কিন্তু ভোর থেকেই কিন্তু তারা ওই তাদের ক্ষেতে জমিতে কিন্তু চাষ করছে। তারা যেটি জানিয়েছেন যে সকাল ফজরের নামাজের পর থেকে তারা যে পরিচর্যার কাজে তাদের জমিতে যায়, তখন থেকে 7টা, 8টা, 8টা পর্যন্ত 9টা পর্যন্ত তারা একটু শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে কাজ করতে হয়। তারপরে কিন্তু মোটামুটি রোদ উঠতেছে। তো সর্বোপরি বলা যায় যে গত 1 সপ্তাহের মতো থেকে, যে 1 সপ্তাহ আগে যে ঘন কুয়াশা এবং যে তীব্র ঠান্ডা এবং যে বাতাস ছিল, সেটি কিন্তু একটু কম। তো সর্বোপরি এই অবস্থা। আজকে দেখছেন যে রোদ উঠেছে মোটামুটি, পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষেরা কিন্তু এখন একটু ভালোভাবে রাস্তাঘাটে যানবাহন চলাচল করতে পারছে। নিম্ন আয়ের মানুষরা কিন্তু মোটামুটি এই 2-1 দিন থেকে একটু স্বস্তি পেয়েছে। তো আপনি তো একজন শ্রমিক মানুষ, কি অবস্থা? শীত, সকালবেলা শীতের জন্য খুব সমস্যা হচ্ছে। সকালে উঠে আসা, সকালে জমি যাওয়া বা হয়তো বা বাজারে আসা খুবই সমস্যা। সরকারিভাবে হোক, যেভাবে হোক, যদি শীতের কোনো কম্বল এলার ব্যবস্থা যদি করা যায় তাহলে খুব ভালো হতো জয়পুরহাটবাসীর জন্য। ধন্যবাদ। তো একটা বিষয় যে এখন পর্যন্ত যেটি আমরা এর কাছে অভিযোগ পেলাম যে সরকারিভাবে সেরকম ভাবে কম্বল কিন্তু এবারে বা শীতবস্ত্র কিন্তু খুব একটা চোখে পড়েনি আমাদের। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ। রেজা, আপনাকে ধন্যবাদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শীতের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। অন্ধকার পেরিয়ে সাতক্ষীরার পালপাড়ায় যেন আলো ফুটেছে। নতুন পদ্ধতিতে নতুন জীবন ফিরে পেয়েছে সাতক্ষীরা, খুলনা এবং যশোরের মৃৎশিল্পীরা। আধুনিকতার ছোঁয়ায় উৎপাদন হচ্ছে নান্দনিক সব তৈজসপত্র। তবে উৎপাদন বাড়াতে সহজ শর্তেই ঋণ চান কারিগররা। সহকর্মী শরীফুল্লাহ কায়েসের সুমনের তথ্যচিত্রে বিস্তারিত সালমা জাহানের রিপোর্টে। দেশভাগের আগে কলকাতার বাজার জুড়ে শোভা পেত সাতক্ষীরায় নির্মিত মাটির থালাবাটি, হাঁড়ি, কাপ, মগসহ নানা বাহারি সব তৈজসপত্র। তবে দিনে দিনে প্রাচীন পদ্ধতিতে নির্মিত মাটির জিনিসপত্র গুণগত ও দৃষ্টিনন্দন না হয় সেই বাজার হারাতে থাকে। তবে সুখের খবর, নতুন কাজের ধারায় ঘুরছে হারানো বাজার। মাটি দিয়ে কষ্টকরভাবে জিনিসপত্র তৈরি করতে হতো, এখন সেটা উন্নত হয়েছে। এখন আমরা মেশিনের সাহায্যে সেটা তৈরি করছি। পালদের হারানো শিল্প ঐতিহ্য পুনরুদ্ধারে উদ্যোগ নেয় স্থানীয় বেসরকারি সংগঠন উন্নয়ন প্রচেষ্টা। পালদের প্রশিক্ষণ দিয়ে পরিচয় করানো হয় নতুন কাজের কৌশলের সঙ্গে। 500 পাল সম্প্রদায়কে আমরা সংগঠিত করেছি এবং তাদেরকে বিভিন্নভাবে
সহায়তা দিয়ে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করেছি। কৃষি জমির মাটির পরিবর্তে নদী খালের পরিত্যক্ত মাটিকে মণ্ড বানিয়ে ছাঁচে ফেলে এখন বানানো হয় চোখ ধাঁধানোর সব মৃৎশিল্প। তাতেই কমে যায় শ্রম, বেড়ে যায় উৎপাদন। পণ্যের প্রকারভেদে আগের থেকে 3 থেকে 5 গুণ লাভ পাচ্ছেন তারা। 2 রকম মাটি আছে, আটালো মাটি ও বেলে মাটি। আনি আমরা ওই বিলিন্দারে দিই ঘুলাই মেশিনে ওখানে ছেঁকি ছেড়ে দিই। এ পরিবর্তনে পালদের খুশির সঙ্গে ক্রেতাদের মধ্যেও মাটির তৈজসপত্র কেনার আগ্রহ বেড়েছে বহুগুণ। উপহারেও দেওয়া হচ্ছে শিল্পময় কারুকার্যে ভরা ডিনার সেট, চিত্রকর্ম, দেয়াল চিত্র, ওয়াল টেরাকোটা। এখান থেকে বিভিন্ন জিনিস কিনি, ওয়াল হ্যাঙ্গিং, মাটির পটারি, প্লেট, গ্লাস। ঘর সাজানোর জন্য অনেক সুন্দর এবং বিভিন্ন মানুষকে উপহার দেওয়ার জন্য খুবই সুন্দর। আধুনিক ধারায় সৃষ্টির উদ্যোক্তা প্রতিষ্ঠান বলছে, এই পদ্ধতির ফলে পরিবেশ সুরক্ষা হচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি অনলাইনেও কেনাবেচা হচ্ছে। আবার মাটির নান্দনিক টালি, টাইলস যাচ্ছে ইউরোপ, আমেরিকায়। দেশের বাইরে ইটালি বিভিন্ন জায়গায় যায়, কিন্তু আমরা দেখেছি যে এই টালিটাকে আরও কী করে ফিনিশিং করা যায়, সৌন্দর্য বাড়ানো যায়, এই বিষয় নিয়ে আমরা তাদের সাথে আমরা কাজ করছি। পালেরা বিনামূল্যে শুধু প্রশিক্ষণ পায়নি, পেয়েছে প্রায় 5 লাখ টাকার বর্জ্য মাটিকে মণ্ড তৈরির ক্লে, হ্যান্ড জিগার, জগমগ তৈরির হুইল। পালপাড়ার 600 মৃৎশিল্পীদের মধ্যে বর্তমানে সাতক্ষীরা, খুলনা ও যশোরের 500 শিল্পী আজ শুধু তৈজসপত্র নির্মাতা নয়, প্রায় সবাই এখন বড় ব্যবসায়ীতে রূপান্তরিত হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজায় নুসাইরাত শরণার্থী শিবিরের কাছে ইসরায়েলি বিমান হামলায় 5 সাংবাদিক নিহত হয়েছে। এদিন আল কুদস টুডে চ্যানেলের সাংবাদিকেরা আল আওদা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন। এ সময় সাংবাদিকদের বহনকারী একটি গাড়িতে হামলা চালালে সাথে সাথে আগুন ধরে যায়। স্যাটেলাইট চ্যানেল এক্স এর পোস্ট বলছে, নিহত সাংবাদিকদের একজন আইমান আল জাদি, যিনি নুসিরাত শরণার্থী শিবিরের কাছে আল আওদা হাসপাতালে তার সন্তান জন্মের জন্য অপেক্ষা করছিলেন। জলবায়ুর প্রভাবে প্রতি বছরই বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। গত বছর 2023 ছিল এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ বছর। তবে 2024 সাল সে রেকর্ডকেও ভেঙে দিয়েছে। বছরের শুরু থেকেই এল নিনোর প্রভাবে আবহাওয়া পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়। এতে এপ্রিল থেকে আগস্ট মাস জুড়ে তীব্র গরমে অতিষ্ঠ ছিল মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ। একই সাথে বছর জুড়েই আঘাত হানে বন্যা ও জলোচ্ছ্বাস। এতে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হয়। নাসরিন আক্তারের রিপোর্ট। একদিকে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, অন্যদিকে ভয়াবহ বন্যায় প্রাণহানি। এল নিনোর প্রভাবে 2024 সালে বৈশ্বিক জলবায়ু এমনই এক পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। তাপপ্রবাহ, খরা, অতিবর্ষণ, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের জেরে 2024 সালের 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে যে পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি ও সম্পদ ধ্বংস হয়েছে তার আর্থিক মূল্য অন্তত 31,000 কোটি ডলার। সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক বীমা ও পুনর্বীমা সংস্থা সুইস রে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 2024 সালের 22 জুলাই ছিল মানব ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন। এদিন বৈশ্বিক গড় তাপমাত্রা রেকর্ড করা হয় 17.16 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে এবছর 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে সবচেয়ে উষ্ণতম শহর ছিল কাতারের রাজধানী দোহা। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের প্যান্টানল জলাভূমিতে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে প্রায় 32,000 হেক্টর অঞ্চল। এল নিনোর কারণে বৃষ্টিপাত ও নিম্ন নদীর স্তর এই এলাকাটিকে আগুনের জন্য আরও সংবেদনশীল করে তুলেছিল। প্রতি বছরের মতো এবছরও হজ করতে যেয়ে প্রচণ্ড গরমে প্রাণ হারান শত শত হাজি। তীব্র দাবদাহের কারণে এ মৃত্যু হজ আয়োজক কর্তৃপক্ষের জন্য অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুধু তীব্র গরমই নয়, এবছর অসময়ে বন্যা ও ঘূর্ণিঝড়ের আঘাতে বিপর্যস্ত হয় বিশ্বের বিভিন্ন দেশ। সুইজারল্যান্ড ভিত্তিক সংস্থা সুইস রে এর বিবৃতিতে বলা হয়, 2023-এর তুলনায় 2024 সালে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগের হার ছিল 6% বেশি।
এবছর ২৭ মে পাপুয়া নিউগিনিতে ভয়াবহ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে ২,০০০-এর বেশি মানুষ মাটির নিচে চাপা পড়ে। এতে প্রাণ হারান প্রায় ৭০০। মে মাসে বাংলাদেশ ও ভারত উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এতে টানা ৪৮ ঘন্টা পানির নিচে তলিয়েছিল সুন্দরবন। ফলে প্রথমবারের মতো এ বনাঞ্চলের প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্যে এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। আকস্মিক বন্যায় কয়েক দশকের মধ্যে ২০২৪ সালের আগস্টে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল বাংলাদেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। এতে ফেনীতে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ৫০ লাখ মানুষ। সারা বছর আবহাওয়ার এ ভয়াবহ পরিস্থিতির মধ্যে নভেম্বরে জলবায়ু প্রভাব মোকাবেলায় আজারবাইজানের বাকুতে জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলন COP29 অনুষ্ঠিত হয়। ২ সপ্তাহের দর কষাকষির পর শেষ পর্যন্ত জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও অভিযোজন ব্যয় বাবদ উচ্চ কার্বন নির্গমনকারী উন্নত দেশগুলো বার্ষিক $৩০,০০০ কোটি ব্যয়ের আশ্বাস দেয়। তবে বিশ্ব নেতাদের এ সম্মেলন আসছে বছরের জলবায়ু পরিস্থিতিকে কতটা স্বাভাবিক রাখতে পারবে তা সময়ই বলে দিবে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। সময় পরিক্রমায় বিদায় নিতে চলল আরও একটি বছর। দেশের ফুটবলও প্রাপ্তি অপ্রাপ্তির মিশ্র দোলাচলে কাটিয়েছে ২০২৪ সাল। নারীদের সাফ জয় যদি হয় প্রাপ্তি, সেখানে জামাল ভুঁইয়াদের আন্তর্জাতিক অঙ্গনে ব্যর্থতার ধারা বজায় রাখাটা ছিল হতাশার। তবে বছর শেষে সালাউদ্দিনের রাজত্বের অবসান হওয়াটা দেশের ফুটবলের জন্য স্বস্তি হলে হামজা চৌধুরীর ফিফা থেকে পাওয়া দেশের হয়ে খেলার ছাড়পত্রটা ১৮ কোটি মানুষের জন্য উৎসবের উপলক্ষ হয় বছর শেষে। এক নজরে দেশের ফুটবলের পুরোটা সালতামামিতে। ২০২৪ সালটা দেশের ফুটবলের জন্য অনেক প্রাপ্তির, স্বস্তির। অন্তত নির্ভার থেকে সামনের বছরে পা রাখবার জন্য যথেষ্ট রসদ দিয়েছে শেষ হবার পথে বছরটা। বছরের সবচেয়ে আলোচিত ঘটনা যদি বলি, সেটা বাফুফে নির্বাচন। যে নির্বাচনে কাজী সালাউদ্দিনের ১৬ বছরের বাফুফে রাজত্বের ঘটে অবসান। বাফুফে সভাপতি হিসেবে খলনায়কে পরিণত হওয়ায় সাবেক ফুটবলার উত্তরাধিকার সূত্রে দেশের ফুটবলকে দিয়ে গেছেন বাফুফের ঘাড়ে প্রায় ১০ কোটি টাকার দেনার বোঝা। তার প্রায় দেড় যুগের আলোচিত সমালোচিত অধ্যায়ের সাথে সাম্রাজ্য শেষ হয়েছে সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদি ও আরেক সহ সভাপতি কাজী নাবিলেরও। নতুন বাফুফের নতুন সভাপতি হয়েছেন সাবেক ফুটবলার তাবিত আওয়াল। আর যদি মাঠের সাইডলাইন থেকে মাঠে ঢুকি, সেখানে জামাল ভুঁইয়াদের প্রাপ্তির খাতাটা প্রায় শূন্য। ৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলে মাত্র 2টিতে জয়, সেটাও ভুটান আর মালদ্বীপের বিপক্ষে। ৬ হারের 4টি ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ফিলিস্তিন, অস্ট্রেলিয়া ও লেবাননের কাছে। বাকি 2 হারটাও জয় আসা দল ভুটান ও মালদ্বীপের বিপক্ষে। তবে মেয়েদের জাতীয় দলের পরিসংখ্যানটা বেশ ভালো। ৮ ম্যাচে 5 জয়, 1টি ড্র, 2টিতে হার। অক্টোবরেই টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশের মানুষকে আনন্দে ভাসিয়েছে তহুরারা। সাফ অঞ্চলের টানা 2 শ্রেষ্ঠত্বের পর র্যাঙ্কিংয়েও এসেছে বড় সুখবর। হালনাগাদ করা ফিফা র্যাঙ্কিংয়ে 7 ধাপে গিয়েছে বাংলাদেশ নারী দল। সাবিনারা 132 নম্বর থেকে শেষ করতে যাচ্ছে 2024। বিদায়ী বছরে বয়সভিত্তিক ফুটবলে এসেছে 3টি শিরোপা। প্রথমটি অনূর্ধ্ব-16 মেয়েদের সাফে, দ্বিতীয়টি মেয়েদের অনূর্ধ্ব-20 সাফে ভারতের সঙ্গে যৌথভাবে। আর অনূর্ধ্ব-20 ছেলেদের বিভাগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 5ই আগস্ট দেশে পট পরিবর্তনের পর পৃষ্ঠপোষক সরে যাওয়ায় শেখ জামাল, শেখ রাসেলের মতো বড় ক্লাব ঘরোয়া লিগ থেকে গেছে ছিটকে। মে মাসে টানা 5বার পেশাদার লিগ জিতে রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস। বিদায়ী মৌসুমে জিতেছে লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ট্রেবলও। তবে মাঠের ফুটবলের সবচেয়ে বড় প্রাপ্তি যদি বলা হয়, সেটা হবে লাল সবুজ জার্সিতে হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার ছাড়পত্র পাওয়া। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে খেলা এই মিডফিল্ডারের বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার জন্য সকল রাস্তা এখন পরিষ্কার, অপেক্ষা শুধু সময়ের। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। আমরা আবারও যাব সচিবালয়ে। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হব সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ানের সঙ্গে। সাফওয়ান, এখন কি অবস্থা দেখছেন সেখানে এবং কি বলছে ফায়ার সার্ভিস? আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা?
জি ধন্যবাদ ইরশাদ আপনাকে। কিছুক্ষণ আগে আমরা যেমন জানিয়েছি যে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনার যে আগুন সেটি সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে এসেছে এবং এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাদেরকে সংবাদ মাধ্যমে এসে জানিয়েছেন যে সকাল 8:05 ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের প্রচেষ্টায় এখানে আগুন নিয়ন্ত্রণে আসে এবং আগের লাইভে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে সচিবালয়ের বাইরে সচিবালয়ে যারা কর্মকর্তা রয়েছেন তারা এসে কিন্তু জড়ো হয়েছিলেন, তারা ভেতরে প্রবেশ করতে চাচ্ছিলেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে আজকে যেহেতু সপ্তাহের শেষ কর্মদিবস এবং সচিবালয়ের শুধুমাত্র একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, বাকি ভবনগুলো যেহেতু অক্ষত রয়েছে সুতরাং এখানকার যারা সচিবালয়ের কর্মচারী রয়েছে তারা কিন্তু ভবনের ভেতরে প্রবেশ করেছেন এবং তারা হয়তো আজকে অফিস করবেন এমনটি জানা গিয়েছে এবং এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা তিনি কিন্তু সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন এবং তার সাথে কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছেন উপদেষ্টা নাহিদ ইসলামকে, তাকেও কিন্তু আমরা দেখেছি তিনি কিছুক্ষণ আগে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন এবং আগুনের যে সর্বশেষ ঘটনা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ভবনের ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত কিন্তু কাজ করে যাচ্ছে। একে আরেকটি ঘটনা আমি জানিয়ে দিতে চাই যে কিছুক্ষণ আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ঢাকার বাইরে অবস্থান করছেন এবং তিনি ঢাকার বাইরে থেকে একটি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি যেমনটি বলছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিগত সরকার আমলে যেসব দুর্নীতি হয়েছে সেগুলোর কিন্তু তথ্যপত্র তারা সংগ্রহ করেছিলেন এবং সেইগুলো নস্যাৎ করে দিতেই কিন্তু এমন একটি অগ্নিকাণ্ডের পরিকল্পিত ঘটনা ঘটে থাকতে বলে তিনি ধারণা করছেন। তো সব মিলে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি হয়েছে এবং তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দেওয়ার পরে আসলে অগ্নিকাণ্ডের সঠিক যে কারণ সেটি আমরা জানতে পারবো। তো এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে থাকা সর্বশেষ। ইশরাত, ধন্যবাদ আপনাকে। সচিবালয় থেকে আগুনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাই।